calladita y otra tundra. Quiere vaya volterá, me va a dar, somos de la প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বিকেলবেলা অরণি, আয়ান, শিয়াম, আসিফ রেডি হয়ে পাঁচজন মিলে আয়ানের বন্ধুর বোনকে দেখতে বের হয়েছে। আসিফ গাড়ি নিতে চেয়েছিল কিন্তু আয়ান নিতে দেয়নি। আমার গাড়ি থাকতে আপনারা অন্য গাড়ি নেবেন কেন? আমরা সবাই একসাথে যাব। আসিফ কাল রাতের কথা মনে করে আর কিছু বলল না। রাতে একবার রাগ করেছে, এখন আর রাগাতে চায় না। সবাই মিলে মেয়েদের বাড়ির সামনে নামলো। আয়ানের বন্ধু নিশান এসে তাদেরকে এগিয়ে নিল। নিশানদের পরিবারে তার মা আর বোন নীরা থাকে। নীরা মানে যাকে দেখতে আসছে। নীরাকে দেখতে আসাতে তার কাকা আর কাকি শহরের থেকে এসছে। নিশান আর নীরার কয়েকজন ফ্রেন্ডসও আছে। নিশান সবাইকে এনে ড্রয়িং রুমে বসিয়েছে। নিশানের মা তাদের সামনে এসে দাঁড়াতে নিশান বলল, মা, এই হচ্ছে আয়ান, আমার ফ্রেন্ড। প্রাপ্তি ওর ওয়াইফ। এই হচ্ছে আয়ানের শালি অর্নি, অর্নির হাজবেন্ড সিয়াম, আর মীরার জন্য যে পাত্র এই হলো আসিফ। কথাটা বলতেই আসিফ সালাম দিল। নিশানের মা সালামটা নিয়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলে, তোমার কথা অনেক শুনেছি নিশানের কাছ থেকে। নিশান তো দেখেছি কম বলে ফেলেছে তোমার ব্যাপারে। তুমি তো দেখতে এর চেয়েও বেশি সুন্দর। আয়ান বসে ফোন টিপছে আর বউয়ের প্রশংসা শুনে মুচকে মুচকে হাসছে। অরণি আয়ানকে একটা চিমটি কেটে বউয়ের প্রশংসা শুনে বলে, খুব খুশি তাই না? কি করব বলো, আমার বউটা এত বেশি সুন্দর যে কেউ প্রশংসা না করেই পারে না। একটু পর নীরাকে তার কাজিন বিথি নিয়ে এসে সবাইকে সালাম দিয়ে ড্রয়িং রুমে আসলো। প্রাপ্তি আর অরণি এগিয়ে গিয়ে নীরাকে নিয়ে এসে নিজেদের পাশে বসালো। সিয়াম সবার দিকে তাকিয়ে বলল, আমি আগে আমাদের ভবিষ্যৎ ভাবিটাকে একটা প্রশ্ন করি। করতেই পারো। আমরা কিন্তু সবাই আপনাকে অনেক জ্বালাতন করব, আপনার কি এগুলো সহ্য হবে? কথাটা শুনে নীরা হেসে দিল। আসিফ ভাইয়া, হাসি দেখে মনে হচ্ছে সহ্য হবে। কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। নিশান, এক কাজ কর, ভাইয়া আর নীরা আলাদাভাবে কথা বলুক, সেই ব্যবস্থা কর। নীরা, যাও আসিফ ভাইকে নিয়ে যাও। আয়ান ঠিকই বলছে, তোমাদের আলাদাভাবে কথা বলা প্রয়োজন। নীরার আসিফ ছাদে চলে গেল কথা বলার জন্য। অরণিকে চুপ থাকতে দেখে, কি রে, পছন্দ হয়নি? এইভাবে আছিস কেন? না হয়েছে, কিন্তু ভাইয়াকে কেমন চুপচাপ লাগলো না? এখন দেখবা ঠিকই কথা বলবে, হয়তো আমাদের সামনে লজ্জাবোধ করেছে। ঠিকই বলেছ। চুপচাপ হয়ে দুজনে দাঁড়িয়ে আছে। নীরা তো নিচের দিকে তাকিয়ে ভাবছে, কেমন লোক, একটা কথাও বলছে না। ইচ্ছে করছে একটা তেলাপোকা ছেড়ে দিতে। কেন যে কয়েকটা তেলাপোকা ধরে রাখলাম না। নীরাই আগে কাশি দিয়ে গলাটা ঝেড়ে নিয়ে বলে, এই যে, আপনি কি রোবটের ছোট ভাই? মানে? আপনি কি কানেও কম শোনেন? কি বলছেন এসব? ঠিকই বলছি। একটা মেয়ে মানুষ আপনার সামনে একা দাঁড়িয়ে আছে, আপনি কোনো কথাই বলছেন না। নাকি আমাকে আপনার পছন্দ হয়নি? আরে না, কি বলেন? আপনাকে পছন্দ না করার উপায় আছে? অবশ্যই পছন্দ হয়েছে। নীরা একটু রাগী ভাব নিয়ে বলল, উপায় নাই মানে? আমার কি নাক একটা বেশি নাকি, তাই আমাকে তোর পছন্দ হয়েছে? আপনি আমাকে তুই তকারি করছেন কেন? সোজা বললেই তো হয় আপনি এই বিয়েতে রাজি না। তুই বলবো না তো কি বলবো? আমি তো তোর 60 বছরের বড়, তাই তুই আমাকে আপনি করে বলছিস। যতক্ষণ না আমাকে তুমি করে ডাকবি ততক্ষণ আমি তুই ডাকবো। আসিফ ঘাবড়ে গিয়ে, ওকে ওকে, আমি তুমি করে ডাকছি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে কথা বলো? না, মাঝে মাঝে, তবে সবার সাথে করি না, শুধু আপনার সাথেই করব। কথাটা বলেই নীরা ফিক করে হেসে দিল। তার মানে এই বিয়েতে তুমি রাজি? তাহলে সোজাসুজি ভাবে তোমাকে কয়েকটা কথা বলি। তুমি কি পারবে আমার পরিবারের সবাইকে নিজের পরিবার বলে ভাবতে? পারবে আমার দুই বোনকে নিজের বোন ভাবতে? আমার পৃথিবী একদিকে আর আমার বোনেরা আরেক দিকে। যদি তুমি ওইসব সহ্য করতে পারো তাহলে বিয়েতে আমার কোনো অমত নেই। ও হ্যাঁ, তুমি এই কথা ভেবো না যে তোমার কোনো অযত্ন হবে।
বা তোমাকে আমি ভালোবাসবো না, এইসব কখনো ভেবো না। তোমার সব কিছু আমার দায়িত্ব, আর আমার পরিবারের দায়িত্ব তোমার। এবার তুমি ভাবো, আমাকে কি তুমি বিয়ে করবে নাকি করবে না? যদি তোমার সময় লাগে তাও দিলাম। কথাগুলো বলেই আসিফ হাঁটতে শুরু করলো। নিচে আসবে বলে নীরা আসিফ একটু হাঁটতেই বলে, আপনি আমাকে সময় দিয়েছিলেন না? কোনো সময়ের দরকার নেই, আমি এখনই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। জানি তুমি কি বলবে, তুমি এই বিয়েতে রাজি না, তাই তো? ওকে, আমি নিচে গিয়ে বলে দিচ্ছি। সমস্যা নেই, তোমার কোনো দোষ দিব না। আমি নিচে গিয়ে সব কিছু ম্যানেজ করে নিব। রাখেন তো আপনার বকবক, আমি আপনাকে বিয়ে করছি, বুঝছেন? আমি আমার লাইফে এমন একজনকেই চেয়েছি যার মনে শুধু ভালোবাসা থাকবে, থাকবে না কোনো অহংকার। আমি আপনাকে দেখে বুঝেছি যে মানুষটা পরিবারকে এত ভালোবাসতে পারে, সে মানুষের মনে কখনোই কোনো হিংসা থাকতে পারে না। আমার আপনার মতো এইরকম একজন মানুষের দরকার, যে আমাকে অনেক ভালোবাসবে। নীরার কথাগুলো শুনে আসিফ মুচকি হেসে মাথা নাড়িয়ে নিচে নেমে এলো। আসিফকে আসতে দেখে আয়ান দাঁড়িয়ে বলল, ভাইয়া, আপনার কি পছন্দ হয়েছে? আমরা কি সামনে এগিয়ে যাব? সমস্যা নেই, এগোতে পারো। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে একজন আরেকজনকে মিষ্টি খাওয়াতে লাগলো। আয়ান এসে প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, মহারানী, বিয়ে হবে একটা, বাসর ঘর হবে 2টা। কথাটা শুনে প্রাপ্তি ভ্রুজ কুচকে আয়ানের দিকে তাকিয়ে বলল, দেখা যাবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলবো সেটাই। এই, তোমরা আবার কি ফিসফিস করছো? দুজনে মিষ্টি খাও। আচ্ছা, তাহলে আমরা কাজের কথায় আসি। আমাদের সবার মেয়ে পছন্দ হয়েছে, এখন বিয়ের ডেট তো ফাইনাল করতে হবে। আমরা তো মেয়ে দেখেই গেলাম, বাবা এবং মুরব্বীরা এসে বিয়ে ডেট ফাইনাল করে যাবে। কি বলেন সবাই? আমি কিন্তু একা সব সামলাতে পারবো না, তুই ওই দিকের কাজ সেরে সময় পেলে আমাকে একটু সময় দিস। চিন্তা করিস না, বিয়ে ফাইনাল হলেই অব্রকে তোর জন্য পাঠিয়ে দেব। বাড়ি ফিরে এসে সবাই তো নীরার প্রশংসা করছে। আজাদ সাহেব সবার কথা শুনে বললেন, তোমাদের পছন্দ হয়েছে এটাতে আমি খুশি, আমার পরিবার খুশি মানে আমি খুশি। তবে তোমরা আসতে এত দেরি করলে কেন? আব্বু, নীরার মা তো না খাইয়ে আসতেই দিল না। আমি কিন্তু আজ একটা জিনিস বুঝেছি, নীরার মা আপুকে অনেক ভালোবেসে ফেলেছে। হয়তো ছেলের বন্ধুর বউ বলে কথা, আদর তো একটু বেশিই করবে। অরণি, তোমার কি হিংসা হচ্ছে? এই জন্যই তো বলি, কেমন পোড়া পোড়া গন্ধ আসতেছে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। অরুণী, তোমরা গল্প করো, আমার আবার কাল সকালে অফিস আছে। বাবা, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানিয়েন, আমরা কাল সকালে চলে যাব। আমার অফিসে কাল যেতেই হবে। আমার মনে হয় সামনের মাসের 3 তারিখের দিকে বিয়েটা হলে ভালো হবে, আমার জন্য সুবিধা হবে। আব্বু, এই মাসেরই তো আজ 19 তারিখ, বেশি দিন আর সময় নেই। আমার মনে হয় এটাই ঠিক আছে। কি বলো প্রাপ্তি? আমি কি বলবো, তোমরা যা ভালো মনে করো। প্রাপ্তি আর অরুণী, তোরা সবকিছু গুছিয়ে এ বাড়িতে চলে আন, তারপর সবকিছু ভাবা যাবে। প্রাপ্তি, ওঠো, আমার ঘুম আসছে, কাল অনেক সকাল সকাল উঠতে হবে। কথা শেষ করে সবাই সবার রুমে ঘুমাতে চলে গেল। প্রাপ্তি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে এলো। আয়ান বসে বসে অভ্রর সাথে ফোনে কথা বলছে। প্রাপ্তিকে এসে শুতে দেখে আয়ান ফোন রেখে দিয়ে বলে, বিকালবেলা যে কথাটা বলেছি মনে আছে? অনেক কথাই তো বললে, কোনটা মনে রাখবো? বাবু, আমি জানি তোমার মনে আছে, কারণ আমার বউ তো আমি ভালো করেই চিনি। তোমার এইসব কথা বাদ দিয়ে ঘুমাও, সকালে আবার বাসায় যেতে হবে। না, আমি ঘুমাবো না। আগে তুমি বলো, তুমি আমার কথায় রাজি? প্রাপ্তি, আমি তোমাকে জোর করব না, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না। কথাটা বলেই আয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। প্রাপ্তি চুপ করে বসেই আছে। কি বলবে আয়ানের কথায়? অনেক তো কষ্ট দিয়েছি আয়ানকে, আর কত কষ্ট দেব? আয়ানের মতো ছেলে আমার থেকে আরো ভালো মেয়ে বিয়ে করতে পারতো। আমি তার যোগ্য না, তবুও আমায় কত ভালোবাসে, কত কেয়ার করে। আমাকে বিয়ে না করলে এত কষ্ট সহ্য করতে হতো না, ওকে ওর পরিবার থেকে আলাদা থাকতে হতো না। কথাগুলো ভাবতেই প্রাপ্তির চোখে পানি টলমল করছে। আস্তে করে পিছন দিক থেকে আয়ানকে জড়িয়ে ধরে আয়ানের পিঠে মুখ গুজে শুয়ে পড়ল। আয়ান প্রাপ্তির ছোঁয়ার অনুভূতি পেয়ে প্রাপ্তিকে ছাড়িয়ে প্রাপ্তির দিকে ফিরে ওকে জড়িয়ে ধরে। কি ব্যাপার মহারানী, নিজের ইচ্ছায় জড়িয়ে ধরেছ? আমি তো বিশ্বাস করতে পারছি না। তবে এই জড়িয়ে ধরার মাঝে একটা মায়া লুকিয়ে আছে। 2টা বছর এতটা কাছে থেকেও এই মায়াটা ভীষণ মিস করেছি।
প্রতিটা রাতে তোমার ঘুমের পরে যখন তোমার দিকে তাকাতাম, ইচ্ছা করতো তোমাকে একবার ছুঁয়ে দেখি, কিন্তু সাহস হতো না। আমিও মাঝে মাঝে তোমায় দেখতাম, আমারও ইচ্ছে করতো তোমার বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু কেন জানি পুরনো সেই দিনগুলোর কথা মনে হলেই আমার কাছে সব অসহ্য লাগতো। তখন মনে হতো আমি মরে যাওয়াটাই ভালো ছিল। প্রাপ্তি কথাটা বলতেই আয়ান প্রাপ্তির ঠোঁটের ওপর আঙুল দিয়ে বলল, আর কখনো এই কথা বলবে না, আজকের জন্য ক্ষমা করে দিলাম। যদি এই কথা তোমার মুখ থেকে দ্বিতীয়বার শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এইভাবে কথা বলতে বলতে কখন দুজন ঘুমিয়ে পড়ল মনে নেই। সকালে প্রাপ্তি উঠেই ফ্রেশ হয়ে এসে আয়নের পাশে বসে একটা শোলা নিয়ে কানে সুরসুরি দিতে লাগলো। আয়নকে সুরসুরি দিতেই লাফ দিয়ে উঠে বসে দেখে প্রাপ্তি একেবারে গোসল করেই ফ্রেশ হয়ে বসে আছে। কি ব্যাপার মহারানী, একদম সকাল সকাল গোসল সেরে নিয়েছো? আমার জানা মতে রাতে তো আমি তোমার সাথে কিছুই করিনি। বাসায় যাবে না? আমাদেরকে তো বাসায় নামিয়ে দিয়ে তোমার আবার অফিস যেতে হবে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। বলে প্রাপ্তি উঠতে যাবে, তখনই আয়ান হাত টেনে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, এইটা কিন্তু আমার অ্যান্সার নয়। এটাই অ্যান্সার। বলে উঠে রুম থেকে চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখে রেশি রেডি হয়ে বসে আছে। নীলিমা বেগম টেবিলে নাস্তা দিতে দিতে প্রাপ্তিকে আসতে দেখে। দেখ না প্রাপ্তি, ঋষি সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছে, কিছু খাচ্ছেও না। তোরা কি সত্যি আজ চলে যাবি? আম্মু, এখন যেতেই হবে, 2 দিন পর তো চলেই আসবো। অর্নি তো আছে এখন তোমার কাছে, আমিও থেকে যেতে পারতাম যদি তোমাদের জামাইয়ের অফিসে যেতে অসুবিধা না হতো। রেশি, নাস্তা করছো না কেন? সকালে নাস্তা করে আয়ানরা বেরিয়ে পড়ল। ঋষি আর প্রাপ্তিকে বাসায় নামিয়ে দিয়ে আয়ান অফিসে চলে গেল। আয়ানকে দেখেই অভ্র এগিয়ে এসে, স্যার আপনি মিষ্টি খাওয়াবেন কখন? আয়ান নিজের রুমে যেতে যেতে বলে, তোকে কতবার বলেছি আমাকে স্যার বলে ডাকবি না, তারপরে তুই কেন আমাকে স্যার বলিস? এটা তো অফিস, ফর্মালিটি মেনে তো চলতেই হয়। তুই অফিসের এমডি, মানে আমাদের বড় স্যার। তোকে যদি সবার সামনে আমি আয়ান বলে ডাকি তাহলে আমারও খারাপ লাগবে। সবাই বলবে আমি তোকে বন্ধুত্বের দোহাই দিয়ে ব্যবহার করছি। আয়ান অভ্রর কাছ থেকে ফাইলগুলো নিয়ে বসতে বসতে বলে, বুঝলাম, এখন বল কিসের মিষ্টি তোকে খাওয়াবো? ভাবিকে কাছে পেয়ে সব ভুলে গেলি? আর মিষ্টি 2টা কারণে খাওয়াবি। 1, ভাবি তোর সাথে এখন ঠিক মতো কথা বলছে। 2, আসিফ ভাইয়ার বিয়ে। এখন বল কখন খাওয়াবি? ওকে, আজ রাতেই তুই আমার বাসায় ডিনার করবি, আর একসাথে মিষ্টিও খাওয়া হয়ে যাবে। ও, তোকে তো একটা কথা বলা হয়নি। 12টার সময় আমাদের ক্লায়েন্ট আসবে, আর বস বলেছে মিটিংটা তোকে সামলে নিতে। বস এটাও বলেছে তুই সারা ভালো প্রেজেন্টেশন কেউ দিতে পারে না। আচ্ছা আয়ান, একটা সত্যি কথা বলবি? তোর সাথে কখন মিথ্যা বলেছি? মিথ্যা বলিসনি ঠিকই, কিন্তু অনেক কিছু লুকিয়েছিস। আমার মনে হয় এইখানে আসার আগে তুই বড় কোনো কোম্পানিতে চাকরি করেছিস। আমি কি ঠিক বলেছি আয়ান? তোর হঠাৎ করে এইগুলো মনে হলো কেন? হঠাৎ করে নয়, আমার সব সময় তোর কাজ দেখে, তোর লাইফস্টাইল দেখে মনে হয়। আয়ান অভ্রর কথা কিছু না বলে চুপচাপ ফাইলগুলো দেখছে আর ভাবছে। কি বলবো অভ্রকে? আবুর নাম বললে অভ্র হয়তো চিনে যাবে, এতে আমার প্রাপ্তিকেও ছোট করা হবে। কি রে, কিছু বলিস না কেন? পরে এক সময় বলবো। আচ্ছা, যে ক্লায়েন্ট আসছে ওদের কোম্পানির নাম কি? চৌধুরী ইন্ডাস্ট্রি। আবিদ চৌধুরীকে চিনিস? উনি নিজে নাকি আজ আসবে। আমাদের কোম্পানির কাজ নাকি ওনার খুব ভালো লেগেছে। সব তো তোর জন্যই। বল। আবিদ চৌধুরী নিজের বাবার নামটা শুনেই আয়নের সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। অভ্রর দিকে আশ্চর্য ভরা দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে আয়ান। নিজের হাত থেকে ফাইলগুলো রেখে ঘড়ির দিকে তাকালো আয়ান। সময় আর বেশি নেই, হয়তো একটু পর চলে আসবে আবিদ চৌধুরী, কারণ সময়ের ব্যাপারে খুব সতর্ক তিনি। অভ্র আয়ানের চোখ মুখের অবস্থা দেখে বলল, কি রে, কি হয়েছে তোর? ওনাকে চিনিস নাকি আগে থেকে? নামটা শুনে কেমন জানি মনে হচ্ছে তোকে। অভ্র, মিটিংটা তুই সামলে নিতে পারবি না? প্রাপ্তিকে দেখতে খুব ইচ্ছা করছে, ওই বাড়ি থেকে এসেছে, হয়তো মন খারাপ করে আছে, ওকে এখন একটু সময় দেওয়া উচিত। তুই এত বউ পাগল কেন বলতো? মিটিং শেষ করেই বাসায় চলে যাস, কেউ তোকে আটকাতে যাবে না।
এমন সময় অফিসের স্টাফ শাহিদ এসে, স্যার আবিদ চৌধুরী এসে মিটিংয়ে যোগ দিয়েছেন, বস আপনাকে ডাকছেন। স্যার তাহলে আপনি যান, আমি ফাইলগুলো গুছিয়ে আসছি। শাহিদ চলো। আব্বুর কোম্পানি হয়তো এই কোম্পানির থেকে অনেক ছোট হতে পারে, কিন্তু আমার আব্বু তো আমার কাছে ছোট নয়। অব্র সবসময় বলে এই কোম্পানিটা আমার জন্যই আজ এতদূর পর্যন্ত এসেছে, কিন্তু এইভাবে আব্বুর সামনাসামনি হতে হবে আমাকে, আমি কখনোই ভাবিনি। আয়ান দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই দাঁড়িয়ে পড়ল। আবিদ চৌধুরী আয়ানকে দেখেই চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ও ওইখানে কি করছে? ওকে দেখে সবাই এইভাবে দাঁড়িয়ে গেল কেন? আয়ান সবাইকে বসতে বলে নিজের চেয়ারের পাশে দাঁড়ালো। কিভাবে বসবে সে এই চেয়ারে, যেখানে পাশের চেয়ারটায় তার বাবা বসে আছে? আপনারা সবাই কেমন আছেন? পাশের একজন বলল, স্যার আমরা তো ভালোই আছি, কিন্তু আপনাকে দেখে অবাক হয়েছি। অভ্র এসে, স্যার আসবো? ইয়েস। অভ্রর কাছ থেকে ফাইল নিয়ে বলল, আপনি কেন অবাক হলেন বললেন না তো? আপনাকে দেখেই এত অল্প বয়সে এত দূর, এইটা কি ভাবা যায়? আসলে আমার আব্বু বিখ্যাত বিজনেসম্যান। আমি যদি ওনার ছেলে হয়ে পিছিয়ে থাকি তাহলে আমার আব্বুকে অসম্মান করা হলো। এবার আমরা কাজের কথায় আসি। কথাটা শুনে অভ্র অবাক হয়ে আয়ানকে দেখছে। সে এতদিন যা অনুমান করেছে তাই সত্যি হলো। আবিদ চৌধুরীর রাগে চোখগুলো লাল হয়ে আছে, গম্ভীর হয়ে টেবিলের দিকে তাকিয়ে বসে আছে। আজ নিজের ছেলের জ্ঞানমূলক কথা শুনতে হচ্ছে, কেন জানি খারাপও লাগছে না। আমার ছেলেটা হয়তো আমাকে দেখানোর জন্য এত দূর পাড়ি দিয়েছে। আয়ানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখে, স্যার আপনি বসছেন না কেন? বসে কথা বলুন। অব্র তুমি ভালো করেই জানো আমি সব জায়গায় বসি না। এইখানে সবাই আমার মুরব্বি, আমি ওনাদের ছেলের মতো। আমি এইখানে বসলে ওনাদের অসম্মান করা হবে। আবিদ চৌধুরী বুঝে গেছে আয়ান যে তাকেই শোনানোর জন্য কথাগুলো বলেছে। আয়ান প্রেজেন্টেশন দেখে আবিদ চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। এমন সময় আয়ানের ফোন বাজতেই আয়ান বিব্রত বোধ নিয়ে সরি বলে ফোনটা পকেট থেকে বের করে দেখে প্রাপ্তির নাম্বার। প্রাপ্তি আয়ানকে কখনোই আর ফোন দেয়নি, আজ এমন সময় দিল। কলটা রিসিভ না করলে হয়তো ওর মন খারাপ হয়ে যাবে, তাই একটু সরে গিয়ে কলটা রিসিভ করে। বাবু আমি মিটিংয়ে আছি, আর মিটিং শেষ করেই তোমাকে ফোন দিচ্ছি, প্লিজ রাগ করো না। ওকে। কথাটা শেষ করে আয়ান তার কাজে মন দিল। না, আব্বুকে দেখে এইভাবে দুর্বল হলে আমার চলবে না, আমাকে শক্ত হতে হবে। সবকিছু শেষ করে আয়ান আবিদ চৌধুরীর সাথে ডিলটা ফাইনাল করে নিল। এমনভাবে তাদের মধ্যে কথা চলতে থাকে, মনে হচ্ছে আজই তাদের বিজনেসের কাজে প্রথম দেখা। আয়ান কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো। অভ্র এসে বলল, আমি বললাম না তুই ছাড়া এরকম প্রেজেন্টেশন কেউ দিতে পারে না। আবিদ চৌধুরী খুশি হয়ে ডিলটা করে নিল। আয়ান চুপচাপ বসেই আছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আজ আমার নিজের বাবার সাথেই বিজনেসের সম্পর্ক। অভ্র আয়ানকে চুপ থাকতে দেখে, কি রে এত কি বকবক করে যাচ্ছিস? আর তুই চুপ করে এত কি ভাবছিস? তুই তখন মিটিংয়ে একটা কথা বললি, তোর বাবা নাকি বিজনেসম্যান। অবশ্য আমি আগেই বুঝেছিলাম তুই আমার কাছে অনেক কিছু লুকিয়েছিস। অব্র তুই ঠিকই বলেছিস, সত্যি কখনো লুকানো যায় না, সেটা যে কোনো সময় সামনে চলে আসে। জানিস অব্র, আজ আমি কার সাথে প্রজেক্টের ডিল করেছি? কেন জানবো না? আবিদ চৌধুরীর সাথে। এর বাইরে ওনার সাথে আমার একটা পরিচয় আছে, আর সেটা হলো উনি আমার বাবা। অভ্র বিস্মিত কণ্ঠে বলল, মানে তোর বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের দুজনকে দেখে তো মনে হলো না এমনভাবে ছিলি, মনে হলো তোদের আজকেই প্রথম দেখা। সে অনেক কথা, সময় করে তোকে একদিন বলবো। আচ্ছা আমি তাহলে এখন আসি, তুই রাতে কিন্তু বাসায় আসবি। সে কখন আমি ফোন দিলাম মিটিংয়ে আছে বলে রেখে দিল, তার কোনো খবর নেই। বাসায় যে দিয়ে গেল, একটাবার ফোন দিয়ে খবর নেওয়ার প্রয়োজন বোধ করলো না। আগেই ভালো ছিলাম, কথা বলতাম না, ফোনও দেওয়া লাগতো না। জামা কাপড় গোছাতে গোছাতে বিড়বিড় করছে প্রাপ্তি। আয়ান এসে পেছন থেকে জড়িয়ে ধরে। কি হয়েছে আমার লক্ষ্মী বউয়ের? আমার উপর কি তার রাগ হয়েছে? তুমি এই সময় বাসায় চলে এলে, শরীর খারাপ নাকি? দেখে সামনে আসো। এতক্ষণ আমাকে বকা দেওয়া হচ্ছে, এখন আবার ভালোবাসাও দেখানো হচ্ছে। আমার যা খুশি তাই করব, তাতে তোমার কি?
আমার হাজবেন্ডকে আমি মারবো, আদর করব, চিমটি কাটবো, তাতে আয়ান চৌধুরীর কি? ওহ, ব্যথা পেলাম তো। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে মারবে? ওকে, তাহলে শুরু করো। প্রাপ্তি আয়নকে ছাড়িয়ে, ফাজলামো করা হচ্ছে আমার সাথে? এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আয়নের হাতে তোয়ালেটা ধরিয়ে দিয়ে প্রাপ্তি রুম থেকে বেরিয়ে গেল। আয়ন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসতে বসতে বলল, রেশি কোথায়? ওর শরীরটা ভালো লাগছে না, তাই আগে খাইয়ে মেডিসিন দিয়ে দিলাম। হয়তো শুয়ে আছে। ভাবছি ভাইয়ার বিয়েটা শেষ হলে রেশির বিয়ের জন্য ছেলে দেখব। রেশি যদি বলে ও বিয়ে করবে না, ও ওর পরিবারের কাছে ফিরে যেতে চায়, তখন? কথাটা শুনে প্রাপ্তি মন খারাপ করে বলে, সেটাই। তবে একবার বললে অসুবিধা কোথায়? তোমাকে তো বলতে ভুলে গেছি, রাতে অভ্র আসবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। সমস্যা নেই। রান্না করতে তোমার কষ্ট হবে না? এক কাজ করলে কেমন হয়, সব রান্না বাইরে থেকে নিয়ে আসি। কোনো দরকার নেই, আমি পারবো। অভ্র আমার ভাইয়ের মতো, ভাইকে রান্না করে খাওয়াবো, এতে কষ্ট কিসের? তুমি এত চিন্তা করো না, আমি পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু তোমার যে কষ্ট হবে। বললাম তো তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমাকে একটা কথা বলে রাগ করবা? রাগ করবো কেন, কি বলবে বলো। ভাইয়ার বিয়েতে তোমাদের বাড়ির সবাইকে ইনভাইট করলে কেমন হয়? তুমি ভালো করেই জানো ওরা আসবে না। আকাশ ভাইয়া আর ভাবি তো আসতে পারে, প্লিজ বলো না। কি বলি বলো তো, তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি, এখন এমন কথা বললে তবে চেষ্টা করে দেখতে পারি। আবির চৌধুরী নিজের রুম অন্ধকার করে ইজি চেয়ারটায় বসে দুলছে আর ভাবছে, কেমন জানি নিজেকে আজ একা একা লাগছে। সবার মাঝে থেকেও চারপাশটা কেমন জানি খান খান করছে। আয়ান যখন এই বাড়িতে ছিল, যখনই বাসায় থাকতো হইচই করে বাড়িটা মাতিয়ে রাখতো। অফিসে থাকলেও নিজের কাজগুলো মন দিয়ে করত, কখনো কোনো কিছু বলে দিতে হয়নি। আজ একটা মেয়ের জন্য আমার ছেলে আমাকে পর্যন্ত ত্যাগ করে দিল। আমার সম্মানের কথা একটা বারও চিন্তা করলো না। এই 2 বছর আমি হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম, সবাইকে ওর সাথে যোগাযোগ করতে না দিয়ে। সবাই হয়তো ভাবে আমার মনে কোনো মায়া নেই, কারো প্রতি কোনো ভালোবাসা নেই। আমার মন পাথরের মতো, সত্যিই কি তাই? কথাগুলো ভাবতেই গলাটা কেমন জানি ভারী হয়ে আসছে। আয়েশা বেগম রুমে ঢুকে অন্ধকার দেখে লাইটটা জ্বালিয়ে আবির চৌধুরীকে দেখে, কি হয়েছে? বাইরে থেকে আসার পরে দেখছি মন খারাপ, কিছু হয়েছে? আবির চৌধুরী চশমাটা মুছে পড়তে পড়তে দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিছু না। আকাশের ফোনটা অনেকক্ষণ থেকে বেজে যাচ্ছে। আকাশ ওয়াশরুমে থাকায় ফোনটা ধরতে পারছে না। সুমি এসে দেখে বারবার আকাশের ফোনে কল আসছে। আকাশ, তোমার ফোনটা অনেকক্ষণ থেকে বেজে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হও। আকাশ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে, রিসিভ করনি কেন? তোমার অফিসের কলও তো হতে পারে, তাই করিনি। আকাশ ফোন নিয়ে দেখে আয়নের নাম্বার থেকে ফোন। আয়ান ফোন করছে? নাম্বার ওর নাম দিয়ে সেভ করনি কেন? আমি ভাবলাম অন্য কেউ। আব্বুর চোখের সামনে কখন পড়ে যায়, ঠিক আছে, দেখি কেন ফোন করেছে। ফোন রিসিভ করে। কেমন আছিস? এই তো ভালো। কি করছিস সবাই? আমার সুইটহার্ট কোথায়? সবাই ভালো, তোর ভাবিও ভালো আছে, আমার সামনেই আছে। কাল আব্বু কিছু বলেছে? না তো, কেন, কি হয়েছে? তবে কাল অনেক গম্ভীর ছিল, কারোর সাথে কথা বলেনি, রাতে খাবারও খায়নি। কাল আমার সাথে দেখা হয়েছে আব্বুর, তাও এমনভাবে দেখা হবে যা আমি কখনই কল্পনা করিনি। যাই হোক, তোকে একটা কারণে ফোন দিয়েছি ভাইয়া। কি কারণ বল? প্রাপ্তি একটা আবদার করেছে, ও কখনই আমার কাছে কিছু চায়নি, এখন এমন একটা জিনিস চেয়ে বসলো যা তুই ছাড়া মেটানো সম্ভব না। তুই শুধু একবার বল প্রাপ্তি কি চায়, সাথে সাথে দেখবি প্রাপ্তির সামনে পৌঁছে গেছে। আসলে আসিফ ভাইয়ার বিয়ে সামনের মাসে 3 তারিখ। এখন প্রাপ্তির ইচ্ছা তুই আর ভাবি এই বিয়েতে আসবি। আমি জানি বাড়িতে বললে আব্বু তোকে আসতে দিবে না, তাই তোকে আলাদাভাবে বললাম। প্রাপ্তির এই আবদারটা তোকে পূরণ করতেই হবে ভাইয়া, তুই ছাড়া যে এইটা কেউ পারবে না। কি বলবো তোকে বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোকে পরে জানাবো। ঠিক আছে, তুই আমাকে জানাস। তাহলে এখন রাখি। ফোনটা রেখে আয়ান সুস্থির নিঃশ্বাস ফেলে বলে, ভাইয়া যখন বলেছে তাহলে ঠিকই চেষ্টা করবে। বিয়ের দিন ঘনিয়ে এসেছে, তাই প্রাপ্তি আর আয়ান এই দিকটার সবকিছু সামলিয়ে প্রাপ্তিদের বাড়ি গেল। বিয়ের কেনাকাটা নিয়ে সবাই অনেক ব্যস্ত। আসিফ আর নীরার মাঝে মাঝে ফোনে কথা চলতে থাকে। নীরা চঞ্চল প্রকৃতির মেয়ে, আর আসিফ সবসময় গম্ভীর থাকতেই পছন্দ করে। মেয়েদের সাথে তেমন বেশি কথা বলে না, নিজের বোনদের নিয়েই তার ভাবনার জগৎ। সেই জগতে কোনো মেয়েই জায়গা করে নিতে পারেনি।
এখন নীরাই হবে সেই জায়গার মালিক। সকালবেলা কলিং বেলের শব্দ শুনে রফিক গিয়ে দরজা খুলল। আবির চৌধুরী পেপার পড়তে পড়তে নিজের রুম থেকে ড্রয়িং রুমে বসলো। আকাশও নাস্তা করার জন্য নিচে নেমে এলো, কিন্তু আবির চৌধুরীকে পেপার পড়তে দেখে নিজেও বসে পড়ল। দরজার সামনে দুজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে রফিক বলল, কাকে চাই? আবিদ চৌধুরী আছি। জি স্যার, ভিতরেই আছে, কিন্তু আপনারা কারা? আমরা কুরিয়ার থেকে এসেছি। আসলে কয়েকদিন আগে আবিদ চৌধুরী নামে একটা পার্সেল এসেছে, সমস্যা থাকার কারণে দিয়ে যেতে পারিনি। আবির চৌধুরী রফিককে দরজায় দাঁড়িয়ে কথা বলতে দেখে, রফিক, কোনো সমস্যা? রফিক পার্সেলগুলো নিয়ে লোকগুলোকে বিদায় দিয়ে আবির চৌধুরীর কাছে আসলো। আমার হাতে এগুলো কি? জানি না স্যার, কুরিয়ার থেকে আসছে আপনাদের নামে। আকাশ, খুলে দেখো তো এগুলোতে কি আছে। সুমি আর আয়েশা বেগমও রান্নাঘর থেকে এগিয়ে এলেন। আকাশ পার্সেলগুলো খুলতেই সবাই অবাক হয়ে আছে। সবার জন্য জামা কাপড়। কে পাঠিয়েছে এগুলো? সুমি আবির চৌধুরীর দিকে তাকিয়ে, বাবা, আপনি সবার জন্য শপিং করে তো সবাইকে সারপ্রাইজ করে দিলেন। সুমি, আমি কোনো শপিং করিনি, কিন্তু এগুলো কে পাঠিয়েছে? আব্বু দেখো, মনে হচ্ছে এখানে দেখছি সবার থেকে রুমকির জন্যই বেশি। কিন্তু এইগুলো পাঠালো কে? মনে হচ্ছে যে শপিং করেছে সে জেনে বুঝেই করেছে। সবাই চিন্তায় পড়ে গেল, কে পাঠিয়েছে এইসব? আয়েশা বেগম আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এগুলো আয়ানই পাঠিয়েছে। আয়ান ছাড়া কে পাঠাবে বলো? মা, আপনি ঠিকই বলেছেন, এগুলো আয়ানই পাঠিয়েছে হয়তো। আবির চৌধুরী কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেলেন। রুমে গিয়ে ভাবছে, আমি যদি এখন ওদের কিছু বলি হয়তো এতে বিপরীত হতে পারে। সব কিছুতেই বাড়াবাড়ি করা ঠিক হবে না, আমাকে এখন বুঝে শুনে কাজ করতে হবে। তুমি আয়েশা বেগমের দিকে এগিয়ে গিয়ে, মা, বাবা কিছু না বলেই চলে গেল, আমার কাছে কেমন গোলমাল লাগছে। আয়ান এগুলো পাঠিয়েছে শুনেও বাবা কোনো রিয়্যাক্ট করলো না। আপনি কি কিছু বুঝতে পেরেছেন, নাকি বড় কোনো ঝড় আসতে চলেছে? সুমি, তুমি একটু বেশি ভাবছ। বাবা হয়তো আয়ানকে আস্তে আস্তে মেনে নেওয়ার চেষ্টা করছে। আমরা একা আয়ানকে ভালোবাসি তা কিন্তু না, বাবাও আয়ানকে অনেক ভালোবাসে। বলবো যা বুঝি সবার মাঝেই থাকে, হয়তো বাবার অভিমানটা একটু বেশি করেছে। আয়েশা বেগমের চোখগুলো ছলছল করছে। কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে গেল। প্রাপ্তিদের বাড়ি সাজানো শুরু হয়েছে। তার মামা, মামি, চাচা, চাচি অনেকেই চলে এসেছে। শপিং নিয়ে আয়ান, প্রাপ্তি, অরণি অনেক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। আজাদ সাহেবের একটাই কথা, সবকিছু যেন ঠিকঠাকভাবেই হয়। তার একমাত্র ছেলে কোনো কিছুতে যেন কমতি না থাকে। আজাদ সাহেব বেশিরভাগ দায়িত্ব আয়ানের কাঁধে দিয়েছে। আয়ান ছাড়া তিনি কাউকে ভরসা করতে পারেন না। সিয়াম সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আয়ান অভ্রকে ফোন দিয়েছে আসার জন্য। সন্ধ্যায় বসে সবাই আড্ডা দিচ্ছে নীলিমা বেগমের রুমে। কি কি কেনাকাটা করেছে সবাইকে দেখাচ্ছে প্রাপ্তি। আয়ান দরজায় দাঁড়িয়ে অনেকবার ইশারা করছে তার কথা শোনার জন্য। সবার সেই দিকে নজর না পড়লেও প্রাপ্তি দেখছে। প্রাপ্তি ভাবছে হাতের কাজ শেষ করেই তারপর যাবে, কিন্তু আয়ানকে আবার ইশারা করতে দেখে অরণি, আপু তুই যা, আমি সবাইকে দেখাচ্ছি। তুই না গেলে ভাইয়া হয়তো এইখানেই জ্ঞান হারাবে। কথাটা শুনে সবাই হাসতে শুরু করলো। আয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে প্রাপ্তি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, প্লিজ শুনে যাও। প্রাপ্তি রাগী ভাব নিয়ে আয়ানের কাছে গিয়ে, চলো, জানি আমি কি কথা আছে। প্রাপ্তি আর আয়ান চলে যেতেই, মেয়েটার কপাল অনেকটা ভালো, না হলে এমন বর কেউ পায়। কাল আসার পর থেকেই দেখছি মেয়েটাকে অনেক যত্ন করে, অনেক খেয়াল রাখে। এটাই হচ্ছে প্রকৃতি ভালোবাসা। অরুণী, তোর বর কি তোকে এইরকমই খেয়াল রাখে? রাখবি না কেন, হয়তো ভাইয়ার চেয়ে কম। চাচি, এইগুলো নিয়ে পরেও কথা বলা যাবে, আগে কাজগুলো সেরে ফেলা যাক। প্রাপ্তি আয়নের সাথে রুমে আসতেই আয়ান দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, এই সময় দরজা বন্ধ করলে কেন? তোমায় খুব দেখতে ইচ্ছা করেছিল, তাই তোমাকে ডেকেছি, কিন্তু তুমি সবার সামনে এমন ভাব করেছিলে মনে হচ্ছে আমায় দেখোইনি। তুমি তো দেখছিলে আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপরেও কেন তুমি আমায় ডাকছিলে? প্রাপ্তি, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। বলেই আস্তে আস্তে প্রাপ্তির কাছে আসতে থাকলো। প্রাপ্তি আয়ানকে কাছে আসতে দেখে, দাঁড়াও এখানে, একদম কাছে আসবে না বলে দিলাম। আয়ান সত্যি দাঁড়িয়ে গেল প্রাপ্তির কথা শুনে।
কি ব্যাপার প্রাপ্তি, তোমার কি মন খারাপ? এইভাবে কথা বলছো কেন? আমি ঠিক আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলেছিলাম, সেটার কি করেছো? ভাইরা কি আসবে? প্রাপ্তি, তুমি কিন্তু কথা কাটানোর চেষ্টা করছো। প্রাপ্তি এইবার নিজেই আয়নের কাছে এসে তুমি রাগ করেছো? দেখছিলাম কি করো বইয়ের মুখে এমন কথা শুনে। তোমার উপর আমার কখনই রাগ হয় না, এইটা তুমি ভালো করেই জানো। আচ্ছা প্রাপ্তি, তোমাকে কি আমি কখনই নিজের করে পাবো না? পাবে না কেন? পাবে। যেদিন তোমার বাবা আমাকে মেনে নেবে, যেদিন সবকিছু ভুলে আমরা আবার এক হব, সেই দিনে তুমি আমাকে তোমার করে পাবে। যদি আব্বু কখনই মেনে না নেয়? তোমার চিন্তা করতে হবে না, শুধু বিয়েটা মিটে যেতে দাও। তোমার আব্বুর অহংকার কি করে ভাঙতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। আমার জন্য যখন তুমি পরিবার থেকে আলাদা হয়েছ, তখন আমি জোড়া লাগাবো। আমি আর তোমাদের মা ছেলেকে কষ্ট পেতে দেব না। আয়ান প্রাপ্তিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে, তোমার মতো বউ যার আছে তার আর কিছুই প্রয়োজন নেই, সারাটা জীবন সুখের অভাব হবে না। প্রাপ্তি আয়ানের নাক টেনে দিয়ে, আমাকে পাম দেওয়া হচ্ছে? এই যে মিস্টার আয়ান চৌধুরী, আমি কিন্তু বেলুন না যে আপনার কথায় আমি ফুলে যাব। বলেই হাসতে শুরু করলো দুজনেই। ঋষি এসে দরজার উপাস থেকে বলে উঠল, ভাইয়া, অব্র বাসায় আসছে, তোমাকে ডাকছে। প্রাপ্তি আর আয়ান ড্রয়িং রুমে এসে অভ্রকে দেখে, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? কাল গায়ে হলুদ আর তুই আজ আসছিস? কি করব বল, অফিস শেষ করেই বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়েই তো রওনা দিলাম, তাই আসতে আসতে রাত হয়ে গেল। নিশানও সকাল থেকে ফোন দিচ্ছে ওদের বাড়ি যাওয়ার জন্য। আমি বলেছি আসিফ ভাইয়া সহজে আমাকে ছাড়বে না, যদি ওদের ম্যানেজ করতে পারি তাহলেই পরে দেখা যাবে। আসিফ নিজের রুম থেকে বেরিয়ে এসে, সেই কথা ভুলে যাও, এই বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হচ্ছে না। অভ্র আসিফের কথা শুনে মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে, এই বাড়ি থেকে আমার এমনিতে যেতে ইচ্ছে করে না, কারণ এই বাড়িতেই আমার এমন একটা জিনিস আছে যেটা না দেখে আমি থাকতে পারি না। কিন্তু যার কথা ভাবছি সে কোথায় গেল? আসার পর এক পলক দেখা দিয়ে যে কোথায় গেল বুঝতেই তো পারছি না। কথাটা আয়ানকে বারবার বলতে গিয়েও আমি বলতে পারলাম না, কারণ আয়ানের সাথে আমি আমার বন্ধুত্ব কখনোই নষ্ট করতে চাই না। প্রাপ্তি অভ্রর চোখের সামনে তুড়ি মেরে, এই যে ভাইয়া, আপনি কোথায় হারিয়ে গেলেন? আমরা কিন্তু সবাই এইখানেই আছি, তাহলে আপনি এদিক ওইদিক ফিরে কাকে খুঁজছেন? অভ্র চমকে ওঠে। কিছু বললে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি, আপনি কি খুঁজছেন। প্রাপ্তির কথা শুনে অভ্র মুচকি এসে, আচ্ছা আমি কোন রুমে থাকবো সেটা দেখিয়ে দাও। তুমি আমার সাথে আসো, আমার পাশের রুমটাই তোমার, প্রাপ্তি আগে ঠিক করে রেখেছে। সিয়াম বাইরে থেকে এসে অরণিকে ডাকছে। অরণি এসে, এতক্ষণ লাগে আসতে? বাইরে বের হলে কি তোমার বাসার আসার কথা মনে থাকে না, তাই না? তোমার সাথে তো আয়ান ভাইও থাকে, কই উনি তো বাইরে গিয়ে ফালতু সময় কাটায় না? আস্তে কথা বলো না, সবাই শুনলে কি ভাববে? শোনুক না, সবাই শুনলে যদি তোমার একটু উন্নতি হয় আর কি। প্রাপ্তি আর নীলিমা বেগম এসে, কি রে, তুই সিয়ামের সাথে এরকম চিল্লাচিল্লি করছিস কেন? বাসায় অনেক গেস্ট, তারা কি ভাববে? আম্মু, তুমি এর মাঝে কথা বলো না। ঠিক আছে, আমরা কথা বলবো না। তোমরা রুমে গিয়ে ঝগড়া করো, মারামারি করো, আমাদের কিছুই যায় আসে না। আর সিয়াম ভাইয়া, বইয়ের প্রতি একটু কেয়ার করতে শিখো। আপু, আপনিই বলেন, আমার কাজ থাকলে তো আমার বাইরে যেতেই হবে, কিন্তু অরণি শুধু শুধু আমায় বকা দিচ্ছে। আয়ান এসে বলল, এই তোমরা সবাই পরে কথা বলো। শিয়াম, তুমি আমার সাথে আসো। প্রাপ্তি, তুমি যাবে? চলো, মজার জিনিস দেখাবো। সবাই গিয়ে আসিফের রুমের দরজার সামনে গিয়ে, চুপ করে সবাই শোনো, ভাইয়া নিজের সাথে কথা বলছে, আমরা সবাই গিয়ে একটু ডিস্টার্ব করে আসি। সবাই রুমে ঢুকে, ভাইয়া আপনি কি করছেন? আসিফ সবাইকে দেখে তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে নামিয়ে, কই কিছু করছি না তো। ভাইয়া মনে হচ্ছে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আয়ান সিয়ামের দিকে তাকিয়ে, আরে শিয়াম, তুমি কি বলছো? ভাইয়া তো কিছু করেছিল না। সমস্যা নেই ভাইয়া, আমরা এখন বসে আপনার সাথে আড্ডা দেব। আয়ানের কথাগুলো শুনে সবাই মিটমিট করে হাসছে। হ্যাঁ, সমস্যা নেই। অভ্র ফ্রেশ হয়ে এসে, আমিও কিন্তু আড্ডা দিতে চলে এলাম তোমাদের মাঝে। ভাইয়া, আমাদের নীরা ভাবির সাথে ঠিকঠাকভাবে কথা হয় তো, নাকি এখনো
আপনার লজ্জার ব্যাপার স্যাপার আছে। অভ্র, তুমি কি যে বলো না। ভাইয়া, আমি কি খারাপ কিছু বলে ফেললাম? আচ্ছা, ভাবির খবর আমরা না নিলে কে নিবে? আমার কথা বাদ দাও, নিজে বিয়ে করছো না কেন? সবকিছু তো ঠিক আছে, বিয়েটা করে ফেলো। সবাই বসে আসিফের রুমে আড্ডা দিচ্ছে। নীলিমা বেগম ঋষিকে বলল, রেশি, আসিফের রুমে সবাই আড্ডা দিচ্ছে, একটু ডেকে আনো তো। সবাই খাবে কখন? আমি খাবার দিয়ে দিচ্ছি, কষ্ট করে সবাইকে ডাকো। জি আন্টি, আপনি খাবার রেডি করেন, আমি সবাইকে ডেকে আনছি। ঋষি আসিফের রুমের দরজায় দাঁড়িয়ে, ভাবি খাবার খেতে সবাইকে ডাকছে। রেশি, ভিতরে আসো। কিভাবে যে একা একা পড়ে থাকো বুঝি না। কোথাও যেতে বললে যাও না। আসো, ভেতরে আসো। অভ্র ঋষির দিকে তাকিয়ে, কেমন আছো ঋষি? বিকেলবেলা এক ঝলক দেখা দিয়ে কোথায় যে হারিয়ে গেলে? ভাইয়া, আন্টি ডাকছে খাবার খাওয়ার জন্য, পরে কথা বলি। সবাই উঠে গেল খাবার খেতে। আজাদ সাহেব এসে বললেন, খাওয়ার জন্য। আয়ান, কালকের আয়োজন কেমন চলছে? কোনো সমস্যা হবে না তো? বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো। শিয়াম, তোমার অফিস থেকে ছুটি নিয়েছো? হ্যাঁ, আজকে ছুটি নিলাম 3 দিনের জন্য। সকাল থেকেই সবাই অনেক ব্যস্ত। প্রাপ্তির সকাল থেকে একবারও আয়নের সাথে দেখা হয়নি। ডেকোরেটরের লোকের সাথে আঠার মতো লেগে থাকতে হচ্ছে। আজাদ সাহেব অনেক আশা নিয়ে সব দায়িত্ব আয়নের উপর দিয়েছে, ঠিকঠাকভাবে পালন করতেই হবে। অভ্রকে আয়ন স্টেজ সাজানোর জন্য ফুল আনতে পাঠিয়েছে। সিয়াম আর অরণি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে নিরাতের বাড়ি গেল। রেশি, 1 কাপ চা দাও তো। রেশি, তুমি বসো, আমি নিয়ে এসেছি। আমি জানতাম স্যার এখন এসে চা চাইবে, তাই সাথে করেই নিয়ে এসেছি। আয়ান মুচকি এসে, তুমি আমার মনের কথাগুলো বোঝো, বলো তো। এমন সময় দরজায় দাঁড়িয়ে সুমি বলল, প্রাপ্তি, আমি কি দরজায় দাঁড়িয়ে থাকবো? ভিতরে আসতে বলবে না? আরে না না ভাবি, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন বুঝতে পারছি না, তাই থমকে গিয়েছিলাম। কতদিন পর তোমাকে দেখলাম, কিন্তু ভাইয়া কোথায়? ভাইকে তো দেখছি না। তোমার ভাইয়া গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে আসছে, তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। রুমকি দৌড়ে এসে, মামনি। প্রাপ্তি মনি কথাটা শুনেই পাশের দিকে তাকিয়ে দেখে রুমকিকে দেখে দৌড়ে গিয়ে কোলে তুলে নিয়ে, আম্মু, তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। মামনি, আমি একা আসিনি, আম্মু আব্বু আসছে। তাই? কোথায় ওরা? আকাশ আর নিহাতকে সালাম দিয়ে ঝিনুককে জড়িয়ে ধরে বাসার ভেতরে ঢুকলো। ঝিনুককে দেখে আয়ন অবাক হয়ে আছে। ঝিনুক এসে আয়নকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সবাই এসে ড্রয়িং রুমে জড়ো হয়ে দাঁড়িয়ে আয়নদের দেখছে। আয়নও নিজের চোখের পানিগুলো লুকোতে পারল না। আকাশও এসে ভাই বোনকে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগলো। তুইও তো আমাকে ফোন দিসনি, তাই আমারও একটু অভিমান হয়েছিল তোর উপর। ভাইয়া, তুই বাচ্চাদের মতো কেন কান্না করছিস? 2টা বছর পর তোদের সাথে দেখা পেয়েছি, তাই আজকের দিনে আমি কাঁদতে চাই না আর। রুমকি আয়নের কাছে এসে, মামা, তুমি তোমার ছোট আম্মুকে ভুলে গেছো। আয়ন নিজের চোখের পানি মুছে রুমকিকে কোলে নিয়ে, না আম্মু, তোমায় একটুও ভুলিনি। আমার আম্মু দেখছি কত বড় হয়ে গেছে। আরে ভাইয়া, তুমি কেমন আছো? তুমি দেখছি কোনো কথাই বলছো না। কি করে বলবো, তোমার ভাই বোনদের দেখে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি। নীলিমা বেগম কাছে আসতেই সুমি জড়িয়ে ধরে, আন্টি কেমন আছেন? তোমাদের দেখে এখন অনেক ভালো আছি। প্রাপ্তি, ঝিনুক, নিহাত আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নিহাত ঋষিকে দেখে, আয়াত, এ তোমাদের কে হয়? ঋষি নিহাতকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। নিহাত ভাইয়া কি সব বলে দিবে? আয়ান ভাইয়া আর ভাবি যদি আমায় ভুল বুঝে। ভাইয়া, তুমি কি ওকে চেনো নাকি? হ্যাঁ, ওকে আমি অনেক আগে থেকে চিনি। এমনি তো। আচ্ছা বাবা, তোমরা পরে কথা বলো, আগে ফ্রেশ হয়ে নাও। প্রাপ্তি, তুই ওদেরকে রুম দেখিয়ে দে, সবাই ফ্রেশ হয়ে নেক। অরণি আর সিয়াম আসতেই, ওই তো অর্ণি আর সিয়ামও এসে গেছে। অরণিকে দেখে সবাই ওদের সাথে কথা বলেছে। কথা শেষ করেই প্রাপ্তি সবাইকে রুমে নিয়ে গেল। ঝিনুক নিহাতকে চুপচাপ থাকতে দেখে, নিহাত, তখন থেকে দেখছি ওই মেয়েটাকে দেখে চুপ করে আছো, কিন্তু কেন? মেয়েটাকে তুমি কিভাবে চেনো? ঝিনুক, আমি ফ্রেশ হয়ে আসি, পরে তোমায় বলবো। প্রাপ্তি নিহাদের কথাগুলো কেমন যেন মাথায় গেঁথে গেছে। আয়ান ফোনে কথা বলছে।
প্রাপ্তিকে দেখে কিছু বলবে? বলো, কি হয়েছে? মন খারাপ? আমার লক্ষ্মী বউটার তো মন খারাপ হওয়ার কথা না, সবাইকে পেয়ে তো খুশি থাকার কথা। নিহাত ভাইয়ের কথাটা তোমার মনে আছে? ঋষিকে নাকি উনি চেনেন। উনি যখন কথাটা বলেছিল ঋষির মুখের দিকে একবার দেখেছো? কেমন যেন ভয়ে ভয়ে ছিল। কাছে এসে প্রাপ্তির গাল দুটোকে দু হাত দিয়ে ধরে বলল, ঠিক আছে, আমার বউটার চিন্তা করার দরকার নেই। আমি পরে নিহাত ভাইয়ের কাছ থেকে সব কিছু জেনে নেব। এইবার একটু হাসো, আমার বউয়ের হাসি মুখটাই যে আমার কাছে সব। প্রাপ্তি মুচকি এসে আয়নের বুকে মাথা রেখে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আয়নও প্রাপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস কিসের জন্য মহারানী? আমার আবদারটা রাখার জন্য। এর জন্য শুধুমাত্র থ্যাঙ্কস, আর কিছু না? তাহলে আর কি? আর হচ্ছে, আর তোমার ওই দুটো ঠোঁট আমার দুটো ঠোঁটের সাথে এক করতে চাই। প্রাপ্তি লজ্জা পেয়ে বলল, তোমাকে কাল কি বলেছি ভুলে গেছো? আয়ান প্রাপ্তিকে সরিয়ে দিয়ে, না ভুলিনি, কিন্তু আমার যে ইচ্ছা করে আমার বউকে একটু কাছে পেতে। প্রাপ্তি, আমি মানুষ, পাথর নই। আমি জানি, এতদিন যখন সহ্য করেছো তাহলে আরেকটু করো প্লিজ। ওকে, আমার একটা কথা রাখবে? বলো না, কি কথা? তুমি কখনো সাজো না, আজ হলুদের অনুষ্ঠানে একটু সাজবে প্লিজ। আমার জন্য না হয় এইটুকু কষ্ট করো। কথাটা বলে আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আয়ন প্রাপ্তির হাতে দিয়ে, এইগুলো তোমার জন্য, এইখানে সব কিছু আছে, তুমি সেজে নিও। আয়ন বাইরে চলে গেল। প্রাপ্তি প্যাকেটটা হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। অরণ্যই প্রাপ্তিকে ডাকতে এসে দেখে প্রাপ্তি প্যাকেট হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আপু, তোর কি হয়েছে? এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গেস্টরা অনেক আগেই এসে গেছে, আম্মু তোকে ডাকছে। আচ্ছা আপু, আজকেও তুই সাজগোজ কিছুই করবি না? আয়ান ভাইয়াও যে কিভাবে তোর এইসব পাগলামো সহ্য করে বুঝি না। প্রাপ্তি প্যাকেটটা খাটের উপর রেখে দিয়ে, তোমার ভাইয়ের ধৈর্য শক্তি হয়তো একটু বেশি, তাই আমার মতো মেয়েকে তার কপালে জুটেছে। আচ্ছা চলো, আম্মু কেন ডাকছে দেখি। অভ্র এসে নীলিমা বেগমকে, আন্টি, আমার জন্য 1 কাপ চা দিয়ে, আমি ফ্রেশ হয়ে আসছি। নিহাতও নিজের রুম থেকে ফোনে কথা বলতে বলতে আসছিল। অভ্র নীলিমা বেগমকে কথাটা বলেই নিজের রুমে যেতেই নিহাদের সাথে ধাক্কা খেতেই নিহাদের হাত থেকে ফোনটা পড়ে গেল। নিহাদের মুখের দিকে না তাকিয়ে অভ্র নিচু হয়ে ফোনটা নিচ থেকে নিয়ে নিহাদের হাতে দিতেই চমকে গেল। নিহাদ অভ্রকে দেখে কম অবাক হলো না। অনেকক্ষণ চুপ করে থেকে, তুমি এখানে? ভাইয়া, আপনি এইখানে? আয়ান রেডি হয়ে এসে, কি রে অভ্র, তুই এখনো রেডি হয়ে আসিসনি? তোকে বলছি না তুই রেডি হয়ে এসে আসিফ ভাইয়াকে রেডি করাতে হবে? অভ্র নিহাদের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ান বলল, অভ্র, তোকে তো পরিচয় করাতে ভুলেই গেছি। ইনি হচ্ছেন আমার দুলাভাই, আমার বড় আপুর হাজব্যান্ড। আর ভাইয়া, এ হচ্ছে। আয়ান বলার আগেই নিহাদ মুচকি হেসে বলল, মাহাবুল রহমান অভ্র। ভাইয়া, তুমি ওকে চেনো? অভ্র, আমি তোমাকে সত্যিই চিনি। অভ্র কিছু না বলে বলল, আয়ান, আমি রেডি হয়ে আছি। গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। অভ্র আর আকাশ আসিফকে রেডি করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। সবাই রেডি হয়ে বেরিয়ে এলো। ঋষিকে দেখে অভ্র হা করে তাকিয়ে আছে। আয়ান সবাইকে ড্রয়িং রুমে দেখতে পেয়ে প্রাপ্তিকে না দেখে, অরণি, তোমার আপু কই? তাকে তো দেখছি না। নীলিমা বেগমকে এসে বলল, এই মেয়েটা যে কি করছে আল্লাহ ভালো জানে। তোমরা সবাই ছাদে যাও, আমি প্রাপ্তিকে নিয়ে আসছি। বলেই আয়ান প্রাপ্তির রুমের দিকে এগোতেই প্রাপ্তি রুম থেকে বেরিয়ে এলো। প্রাপ্তিকে দেখে আয়ান হা করে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তার মনের অপসরেই তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। সবাই কম অবাক হয়নি প্রাপ্তিকে দেখে। সুমি আয়ানকে এভাবে থাকতে দেখে আয়ানের কাছে এসে, হাত বন্ধ করো, না হলে মশা ঢুকে যাবে। আয়ান লজ্জা পেয়ে মন না চাইলেও প্রাপ্তির দিক থেকে চোখ ফিরিয়ে নিল। কি রে প্রাপ্তি, এত দেরি হলো কেন? রেডি হতেও তো সময় লাগে, তাই না? তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো। সবাই ছাদে চলে গেল। নিহাত বারবার অভ্র আর ঋষির দিকে তাকাচ্ছে। ঋষি চুপচাপ হয়ে অরণের সাথে বসে আছে। অভ্র আয়ানের সাথে বিভিন্ন কাজে হেল্প করছে। সবাই একে একে আসিফকে হলুদ লাগাচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে। আজাদ সাহেব আয়ান আর অভ্রকে ডেকে নিয়ে বলল, যা যা নিয়ম নীতি আছে সবকিছু তাড়াতাড়ি শেষ করবে, রাত যেন বেশি না হয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। ঝিনুক নিহাদের অস্বাভাবিক আচরণ দেখে
ঝিনুক চুপ করে না থেকে, এই তোমার সমস্যা কোন জায়গায় বলো তো? আসার পর দেখছি গোয়েন্দাগিরিতে নাম লিখিয়েছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে আসফির বিয়ে এনজয় করতে আসোনি, এসেছো গোয়েন্দাগিরি করতে। চোখগুলোকে একবার এইদিকে আরেকবার ওইদিকে করছো, সবাই কি ভাববে বলো তো? চুপ করবে? চোখগুলো কোথায় নিয়ে থাকো সেটা বলো। ওই যে আয়নের পাশে ছেলেটার দিকে তাকাও, ওকে চিনতে পারো কিনা দেখো। ঝিনুক বিরক্তিকর ভাব নিয়ে তাকাতেই, অব্র? অব্র। ও এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। ওর সাথে তুমি কথা বলনি? দাঁড়াও, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। বসো এখানে। ওর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু ও আয়নের সামনে আমাকে না চেনার ভান করছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। কিন্তু অব্র এখানে কার রিলেটিভ হয়? প্রাপ্তিদের? না, তোমার ছোট ভাইয়ের, মানে আয়নের বেস্ট ফ্রেন্ড। আয়নের হয়েই সেই এই বাড়িতে। তাহলে সমস্যা নেই, একজন আরেকজনের ফ্রেন্ড হতেই পারে। জীবনে চলার পথে কত মানুষ আসে আর যায়, তবে অব্রকে অনেক দিন পরে দেখে আমার খুব ভালো লাগছে। ছেলেটার সহ্যশক্তি অনেক। ওর জায়গায় অন্য কেউ থাকলে সেই দিনই অপমানে ভেঙে পড়ত, কিন্তু অব্র নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে নিয়েছিল। তবে মেয়েটা জানতেই পারলো না, মেয়েটা অব্রকে বিয়ে না করে কত বড় ভুল করেছে। অব্রর মতো এরকম ছেলে কয়জনের ভাগ্যে জোটে? আচ্ছা ঝিনুক, আমি যদি বলি সেদিনের মেয়েটা আজ এখানে আছে, তুমি কি অবাক হবে? কি অবাক হব না মানে? ওই মেয়েকে পেলে আমি আগে একটাই জিজ্ঞেস করতাম, অব্র কোন দিকে কম আছে? অব্রকে কেন সেদিন সবার সামনে অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে? মানুষের সামনে হাসির পাত্র বানিয়েছে কেন? সেদিন অব্রর মা বাবাকে কতটা হেনস্থা হতে হয়েছে। কই মেয়েটা? আমাকে একবার দেখিয়ে দাও তো। আজকে মেয়েটা আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। ঝিনুক প্লিজ এখন চুপ করো, তুমি এখানে কোনো ঝামেলা করো না প্লিজ। ওদের বিয়েটা মিটে যাক, তারপর না এসব নিয়ে কথা বলা যাবে। তুমি আগে এটা বলো, মেয়েটা কে? আমি মেয়েটাকে দেখতে চাই। রেশি, হায়াতের সাথে যে মেয়েটা থাকে সে মেয়েটা। ঝিনুক নিহাদের কথা শুনে অবাক হয়ে, কি বলো ঋষি? আচ্ছা, আয়ানকে এই মেয়ের ব্যাপারে সব জানে? এটা তো জানি না। আয়ান প্রাপ্তিকে চোখ দিয়ে ইশারা করলো নিচে যাওয়ার জন্য। ইশারা করে আয়ান নিচে চলে গেল। প্রাপ্তিও নিচে নিজের রুমে আসতেই দেখে আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আয়ানকে দেখে নিজের কোমরে হাত দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে, এখন তোমার ডাকার সময়? সবাই কি ভাবলো বলো তো? সবার চোখকে ফাঁকি দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। প্রাপ্তির কথা শেষ হতেই আয়ান প্রাপ্তিকে হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে প্রাপ্তির কোমর জড়িয়ে ধরে। মহারানী, তুমি আমার জন্যই সেজেছো, কিন্তু আমার সামনেই আসছো না, লজ্জা পাচ্ছ? মোটেও না, লজ্জা পাওয়ার কি আছে? সেটাই তো, তাহলে দূরে দূরে থাকছো কেন? প্রাপ্তি কিছু না বলে চুপ করে আছে আর মনে মনে ভাবছে, আয়ানকে কি করে যে বুঝাই। চলো না উপরে যাই, সবাই হয়তো আমাদের খুঁজছে। পালাতে চাইছো তাই তো? ওকে যাও। আকাশ এপাশ ওপাশ তাকিয়ে, সুমি, আয়ান কোথায়? প্রাপ্তিও তো দেখছি এখানে নাই। হয়তো দেখো দুজনে লুকিয়ে প্রেম করছে। রেশি, যাও তো ওদেরকে ডেকে নিয়ে আসো। ঋষি মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝে উঠে সিঁড়ির দিকে এগোতেই অভ্র আসিফের কাছে যাচ্ছিল। এমন সময় ঋষি অভ্রর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই অভ্র ধরে ফেলল। ঋষি লজ্জা পেয়ে নিজেকে অভ্রর কাছ থেকে ছাড়িয়ে, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। না না ভাইয়া, বিশ্বাস করুন, আমি আপনাকে একদম দেখতে পাইনি। আমি তো ভাইয়া আর ভাবিকে ডাকতে যাচ্ছিলাম। তাই? তার মানে তুমি ভালোবাসার মাঝখানে ডিস্টার্ব করতে যাচ্ছিলে? না ভাইয়া, সত্যি বলছি, আমি ইচ্ছে করে যাচ্ছি না। সুমি ভাবি আমাকে বলল তাদের ডেকে আনতে। না, তুমি মিথ্যা বলছো। ছি রেশি, এটা কি তুমি ঠিক করছিলে? দুজন মানুষ একান্তে সময় কাটাচ্ছে আর তুমি? আমি ভাবতেই পারছি না। ঋষিকে খেপানোর জন্য কথাগুলো বলেই অভ্র মিটমিট করে হাসতে থাকলো। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। উনি কেন আমায় এগুলো বলেছে? আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? ওরাই তো আমাকে যেতে বলল। কেন উনি বিশ্বাস করছে না?
কথাগুলো ভাবতেই ঋষির চোখের কোণে পানি এসে গেছে। সেদিন আমিও কান্না করেছিলাম, হয়তো এই কান্না আমি কাউকে দেখাতে পারিনি। তোমরা মেয়েরা যখন যেভাবে খুশি কাটতে পারো, কিন্তু আমরা ছেলেরা কখনোই কাটতে পারি না। নিজেদের যন্ত্রণাগুলো নিজেদের মনের কঠোরেই রাখতে হয়। ঋষি, কেন সেদিন আমাকে এত কষ্ট দিলে? ঋষি কথাটা শুনেই মুখটা উঠিয়ে অভ্রর দিকে তাকিয়ে, ভাইয়া আপনি কিছু বলছিলেন? না, তোমাকে না। কোথায় যাচ্ছিলে যাও। না, আমি যাব না। ঠিক আছে, চলো, আমি সহ যাচ্ছি। ঋষি আর কথা বাড়ালো না, নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অভ্র বারবার ঋষির দিকে তাকাচ্ছে। ঋষিও আর চোখে তাকিয়ে অভ্রকে দেখছে। ঋষি, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? মানে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ঋষি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। কি বলো, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই? এইটা তো আমি বিশ্বাস করতে পারছি না। কথা বলতে বলতে আবার দুজনে হাঁটতে লাগলো। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যেতে বলছি তো। প্রাপ্তি আয়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে একটু এগিয়ে আবার থমকে দাঁড়ালো। পেছনে ফিরে দেখে আয়ন মন খারাপ করে অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি মুচকি একটা হাসি দিয়ে আবার দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন চমকে উঠে তাকিয়ে দেখে প্রাপ্তি চোখ দুটো বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ বন্ধ করা ওই মায়াবী মুখটা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। ইচ্ছে করবে তাকে শত জন্মে ভালোবাসতে, ইচ্ছে করবে ওর মতো মানুষটাকেই সারা জীবন পাশে পেতে। ওকে দেখে নিজের চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না। একটা পলক ফেললেই মনে হবে শতযুগ এই মায়াবী মুখটা দেখা হবে না। প্রাপ্তি, এই প্রাপ্তি, কি হয়েছে তোমার? প্রাপ্তি আয়নের বুক থেকে মাথাটা উঠিয়ে আয়নের মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করলো। আয়ন প্রাপ্তির হাতটা মুখের সামনে থেকে সরিয়ে নিচে নামালো। আস্তে আস্তে নিজের ঠোঁট দুটো প্রাপ্তির দিকে এগিয়ে আনতে প্রাপ্তির চোখ বন্ধ করে ফেললো। আয়নের ঠোঁট প্রাপ্তির ঠোঁটের সাথে ছোঁয়া লাগাতেই অভ্র এসে, আয়ান তুই? কথাটা বলতেই আয়ন চমকে উঠে প্রাপ্তিকে ছেড়ে দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে, অভ্র, তুই এই সময়? সরি, আমি কিছু দেখিনি। আয়ন ঋষির দিকে তাকাতেই ঋষি রুম থেকে বেরিয়ে গেল। প্রাপ্তিও লজ্জা পেয়ে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। অভ্রর প্রতি আয়নের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রাপ্তির এত কাছে গেলাম, আর অভ্র এসে সব ভেঙে দিল। সরি রে, আমি সত্যি তোদের এইভাবে ডিস্টার্ব করতে চাইনি। উপরের সবাই তোদেরকে না দেখতে পেয়ে ডাকছে। সরি বন্ধু, এরকম সময় ডিস্টার্ব করার জন্য। নো প্রবলেম। ঋষিকে দেখে একটু খারাপ লাগছে। আরে ঋষি কি এখনো ছোট নাকি? ও সব বুঝে, হয়তো শান্ত বাপখানে নিয়ে থাকে। তুই বুঝতেছিস না কেন? ও আমার ছোট বোনের মতোই, কখনো এটা ভাবিনি ওকে আমি রাস্তার পাশে পেয়েছি, তাই একটু খারাপ লাগছে। আচ্ছা আয়ান, তুই যখন ওকে পেয়েছিস, ও কি তখন বিয়ের পোশাকে ছিল, তাই না? চল ছাদে যাই। গান শেষ করে সবাই নিচে নেমে এলো। নীলিমা বেগম সবাইকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে। এই বাড়িতে এত গেস্ট, সবাইকে তো আর আলাদা আলাদা রুম দেওয়া যায় না। প্রাপ্তি নিচে এসে নীলিমা বেগমকে নিজের রুমটা আকাশের আর অরণ্যের রুমটা ঝিকুকদের দিতে বলল। সুমি এসে প্রাপ্তির কথা শুনে, প্রাপ্তি, একদিন না ঘুমালে কিচ্ছু হবে না। এক কাজ করো, যে যে আড্ডা দিতে চায় তাদের সবাইকে নিয়ে ছাদে চলো, আমরা সবাই আড্ডা দিব। ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি তোমাদের সবাইকে কফি বানিয়ে দিয়ে আসবো। আম্মু তুমি ঘুমাতে যাও, আমি সবার জন্য কফি বানিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সবাই উপরে চলে গেল। ঋষিকে সোফায় বসে থাকতে দেখে প্রাপ্তি এসে, ঋষি তুই যাবি না? প্রাপ্তির কথাটা শুনে ঋষি তখনকার ঘটনার জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে। চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি ঋষির সাথে বসে নিচের দিক থেকে নিজের দিকে ঋষির মুখটা ফিরিয়ে, তুই তখনকার ঘটনার জন্য লজ্জা পাচ্ছিস? আমি খেয়াল করলাম, এরপর থেকে তুই আমার আর তোর ভাইয়ের থেকে দূরে দূরে থাকছিস। ঋষি, এখানে তো তোর কোনো দোষ নেই। মাঝে মাঝে আমরা না চাইতেও এমন কোনো ঘটনা ঘটে আমাদের সাথে। এখন চল, আমাদের সাথে আড্ডা দিবি। ভাবি তুমি যাও, আমি আসছি। কথাটা বলেই প্রাপ্তি উঠে চলে গেল।
ঋষি বসে বসে নিহাদের কথা ভাবছে। সেদিন উনি আমাকে দেখতে এসেছিলেন, অনেক কথাও বলেছিলেন আমার সাথে। কিন্তু যদি সব আয়ান ভাইয়াকে বলে, ভাইয়া আমায় কি ভাববে? অবশ্য ভাইয়াকে তো আমি সবই বলেছিলাম, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তারপরও কি আমায় ভুল বুঝবে? আমার কি তাহলে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? কিন্তু আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। অভ্র চেঞ্জ করে ছাদে যাবে, তখনই দেখে ঋষি বসে আছে। ঋষির কাছে একটু এগিয়ে এসে, ঋষি, তুমি উপরে যাবে না? বসে বসে কি ভাবছো? অভ্রর কথা শুনে ঋষি চমকে ওঠে। হ্যাঁ, তুমি কি কিছু ভাবছো নাকি? কথাটা শুনে ঋষি অভ্রর দিকে তাকালো। না, তুমি চুপচাপ বসে আছো দেখেই কথাটা বললাম। আচ্ছা চলো ছাদে যাই। ঋষি অভ্রর পিছন পেছন ছাদে গেল। আয়ান ঋষিকে দেখে অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি আয়ানকে ইশারা করলো ঋষির সাথে কথা বলার জন্য। সুমি, অভ্র আর ঋষিকে একসাথে দেখে, আয়ান, একটা জিনিস খেয়াল করেছিস? ঋষি আর অব্রকে কিন্তু খারাপ লাগছে না। দেখ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। কথাটা শুনে ঋষি অবাক হয়ে অভ্রর দিকে তাকালো। ঋষি, তুমি কি আমার কথায় রাগ করেছো? ঋষি কিছু বলছে না, অভ্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভ্র ঋষির দিকে অসহায় মতো তাকিয়ে আছে আর ভাবছে, আমি তো চেয়েছিলাম তোমাকে আমার সারা জীবনের সাথী করে রাখতে, কিন্তু সেদিন কি এমন হলো তুমি আমাকে অসহায়ের মতো ছেড়ে দিয়ে চলে আসলে। যেদিন আয়ানের বাসায় আমি তোমাকে দেখলাম, সেদিন আমার মতো অবাক কেউ হয়েছে কিনা কখনো আমি জানি না। আয়ান দুজনের দিকে তাকিয়ে, অব্র, তুই যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে ভাবি তোর সাথে সত্যি ঋষিকে বিয়ে দিয়ে দিচ্ছে। আয়ানের কথা শুনে ঋষির থেকে চোখ ফিরিয়ে অভ্র কিছু না বলেই আকাশের সাথে গিয়ে বসলো। সবাই মিলে আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেল কেউই টের পেল না। সকালবেলা সবাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলো। আসিফ রুম থেকে বেরিয়ে আসতেই নিহাদ বলল, আসিফ, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে যা খুশি করতে পারো। পরে আর পারবে না, তখন মৃত দেহের মতো থাকতে হবে। চাইলেও নিজের ইচ্ছে কিছু করতে পারবে না। ঝিনুক, নিহাত কিন্তু কথাটা খারাপ বলেনি। বিয়ের পর ছেলেদের সবকিছু চেঞ্জ হয়ে যায়, নিজের ইচ্ছার মতো কিছু করা যায় না। আমি কিন্তু এইখানেই বসে আছি। আমি কি তোমাকে কোনো কিছু নিয়ে বারণ করেছি? এই প্রাপ্তি, তুই করেছিস আয়ানকে কখনো? সুইটহার্ট, প্রাপ্তি কিন্তু আমায় কোনোদিন কিছু বলেনি। আমি যেইভাবে ইচ্ছে হয়েছে সেইভাবেই চলেছি। ভাবি, আমি কি বারণ করব বলো? নিজের ইচ্ছে মতো চললেও খারাপ কিছু তো করে না, তাই আমার কখনো বারণ করতে হয়নি, শুধু চুপচাপ দেখেই যেতাম। সবার কথা শুনে আসিফ বলল, এ তো দেখছি পুরাই ঝামেলা। প্রাপ্তি, তোরা কি জেনে শুনে আমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিস নাকি? ভাইয়া, তুই কি এখনো ছোট বাচ্চা? আজ তোর বিয়ে, এখন তো একটু সিরিয়াস হ। সিয়াম ফোনে কথা বলতে বলতে এসে, এই যে সবাই নাস্তা করতে এসে তো ভালোই আড্ডা দিচ্ছেন। মেয়ের বাড়ি থেকে নিশান ফোন করেছে আমরা কখন রওনা দিব, কিন্তু আপনারা সবাই যেভাবে আড্ডা দিচ্ছেন আজকে তো রওনা দিতে পারবো কিনা সন্দেহ আছে। শিয়াম কিন্তু একদম ঠিক কথাই বলেছে। মেয়েদের তো আবার সাজতে সাজতে একদিন কাটিয়ে দেয়। ভাইয়া, নিজের বউ সাজনে বলে আমাদেরকে কথাগুলো বলছো, তাই না? আচ্ছা সবাই যাও, রেডি হয়ে নাও। সিয়াম কিন্তু সত্যি বলেছে, মেয়েদের বাড়িতে যেতে অনেক লেট হবে। আকাশের কথা শুনে সবাই উঠে গেল রেডি হওয়ার জন্য। প্রাপ্তিদের সবাই নীরাদের বাড়িতে পৌঁছলো। গাড়ি থেকে নেমে মেয়েরা সবাই বাসার ভিতরে ঢুকে গেল। নীরাকে আগেই সাজিয়ে রাখা হয়েছে। নীরার মা আস্তে আস্তে সবার সাথে পরিচিত হচ্ছে। প্রাপ্তি নীরার রুমে আসতেই নীরা সালাম দিয়ে জড়িয়ে ধরে। আপু, কেমন আছেন? আমি তো ভালো, তোমার অবস্থা কি? বাহ, বড় ননদকে পেয়ে আমার একটু খবর নিলে না, আমি কিন্তু রাগ করতেছি। না আপু, আমি তো জিজ্ঞাসা করছিলাম বড় আপুকে, এর আগেই তো আপনি চলে আসলেন। আমাকে আর বুঝতে হবে না, তবে তোমাকে অনেক সুন্দর লাগছে। আর এই ক্রেডিটটা কিন্তু আয়ান ভাইয়ার। চুপ কর তো নীরা, আসো। তোমাকে, ইনি হচ্ছে তোমার আয়ান ভাইয়ের বড় ভাবি, ইনি বড় আপু নিঝুক। এই হচ্ছে রেশি, তোমার আরেকটা ছোট বোন। প্রাপ্তি নীরাকে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিল। আয়ান ভিতরে এসে রেশিকে দেখতে পেয়ে, রেশি, তোর ভাবি কোথায়? ভাইয়া, ভাবি তো নীরা আপু রুমে আছে। আয়ান নীরার দরজার সামনে গিয়ে দেখে প্রাপ্তি সবার সাথে কথা বলছে। আমি কি ভিতরে আসতে পারি?
অরণি দরজার দিকে তাকিয়ে কেন আসতে চাইছো তা তো বুঝি।